দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলতে চাই জাতিসংঘের তরফ থেকে যে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে জুলাইয়ের গণহত্যার বিষয়, সেটি নিয়ে। এছাড়াও আয়নাঘর নিয়ে আমরা খানিকটা কথা বলতে চাই। তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব নূর খান, তিনি মানবাধিকার কর্মী। আছেন ব্যারিস্টার সারা হোসেন, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং আছেন জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। শুরুতেই সারা হোসেন, আপনার কাছে আসতে চাই। এই যে জাতিসংঘের প্রতিবেদন, সেখানে তারা যে ভাষায় যেভাবে ঘটনাগুলো তুলে এনেছেন, এটা আসলে জুলাই গণহত্যার বিচারে বা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ঘটনাকে তুলে ধরার ক্ষেত্রে কতটুকু এগিয়ে নিল আমাদেরকে? অনেক দূর এগিয়ে নিয়েছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন, কারণ এটা 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত, 16 আগস্ট পর্যন্ত তারা পুরো যা যা ঘটনা ঘটেছে সবগুলোর উপরে তারা তদন্ত চালিয়েছে এবং সেটার ভিত্তিতে তারা যে ফাইন্ডিংস দিয়েছেন সেখানে পরিষ্কার যে 5 তারিখ পর্যন্ত যে ম্যাস কিলিং বা গণহত্যা হয়েছে সেটার প্রমাণ তারা পেয়েছেন। এটা যে নির্দেশনা দিয়ে সমন্বয় সাধন করে পরিকল্পনা করে যে করা হয়েছে, এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা না, সেটা তারা প্রাথমিক প্রমাণ তারা পেয়েছেন। এবং এখানে যে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে, জীবনের অধিকার লঙ্ঘন হয়েছে, গণগ্রেফতার যেহেতু হয়েছে, ব্যক্তি স্বাধীনতারও লঙ্ঘন হয়েছে, নির্যাতন যে নিষিদ্ধকরণ, এটাও এই অধিকারও লঙ্ঘন করা হয়েছে। এই সব ফাইন্ডিংস আমরা এই প্রতিবেদনের মধ্যে পাচ্ছি। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধ সহ এই প্রথমবারে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অঙ্গনে এবং জাতিসংঘ থেকে, এটা কোনো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা কোনো নাগরিকদের কোনো উদ্যোগ সেরকম না, জাতিসংঘ থেকে একটি প্রতিবেদন এসছে যেটা সর্বরাষ্ট্র দিয়ে আসলে স্বীকৃত হতে হবে। কারণ এখানে ওনারা যে প্রক্রিয়ার মধ্যেই তদন্ত করেন, এটা মোটামুটি সবার কাছে স্বীকৃত। এটা নিয়ে খুব একটা প্রশ্ন উঠে না বা উঠবে না আশা করছি। এবং আমাদের যেটা আশা যে সবাই মেনে নেবেন যে এখানে যা যা ফাইন্ডিংস হয়েছে, এই ফাইন্ডিংসের ভিত্তিতে এখন আমাদের অগ্রসর হতে হবে। যেটা বললাম, 5 তারিখের আগে যা হয়েছে সেটা নিয়ে তাদের ফাইন্ডিংস আছে, এবং 5 তারিখ থেকে 16 আগস্ট পর্যন্ত যে পাল্টাপাল্টি অনেক ধরনের আক্রমণ অনেকজনের উপরে হয়েছে, সেটা নিয়েও তারা ফাইন্ডিংস দিয়েছে। মনে হচ্ছে তারা মোটামুটি একটা রোড ম্যাপের মতো দিয়ে দিয়েছে যে এখান থেকে যা যা ফাইন্ডিংস তাদের আছে সেগুলো নিয়ে আমরা বাংলাদেশের ভেতরেও কিভাবে বিচারের প্রক্রিয়া এগুলো ব্যবহার করতে পারি সেটা আমাদের দেখতে হবে, এখন বুঝতে হবে। আরও 2টা বিষয় তারা পরিষ্কার করেছেন যে শুধু বাংলাদেশের ভেতরে না, বাংলাদেশের বাইরেও বিচার করার সুযোগ আছে। এবং ওনারা পরিষ্কার করে দিয়েছেন একটা পথ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাওয়া। এখন পর্যন্ত আমাদের রাষ্ট্রের কাছে সুযোগ রয়েছে, সেখানে তদন্ত চাওয়া যেতে পারে। আরেকটি বিষয় তারা তুলে ধরেছেন যেটা নিয়ে আমার মনে হচ্ছে আমরা খুব বেশি আলোচনা বাংলাদেশের ভেতরে করিনি, যে তৃতীয় কোনো দেশে বা তৃতীয় কোনো রাষ্ট্রের কাছেও কিন্তু বিচারটা চাওয়া সম্ভব। যে ইউনিভার্সাল কেমন হতে পারে, একটা প্রিন্সিপাল আছে আন্তর্জাতিক আইনের, ইউনিভার্সাল জুরিসডিকশন বলে। যে কোনো, সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ যেখানে ঘটবে, সেই আন্তর্জাতিক অপরাধের বিচার যে কোনো দেশে হতে পারে, ইভেন ইফ ওই অপরাধ যে ঘটিয়েছে বা অপরাধের শিকার যে ব্যক্তি অথবা অপরাধ যেখানে ঘটেছে কোনোটা সেই তৃতীয় রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক না থাকলেও সেই তৃতীয় রাষ্ট্র কিন্তু বাধ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে বিচার করতে। তো এটা আই থিঙ্ক একটা বড় সুযোগ, যেহেতু আমরা জানি যে অনেকে যারা এই ঘটনাগুলোর সাথে বা এই অপরাধগুলোর সাথে জড়িত ছিলেন তারা ইতিমধ্যে বাংলাদেশের বাইরে চলে গেছেন। তারা যেই সব দেশে আছেন সেখানে আমরা অনেকে খুব হতাশ হচ্ছিলেন যে এরা চলে গেছে, কিভাবে তাদেরকে বিচারের আওতার মধ্যে আনা যাবে। আই থিঙ্ক জাতিসংঘের প্রতিবেদন থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি সুযোগ আছে সেটা করার। ভারতের পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানে গিয়ে বক্তব্য রেখেছেন। ভারতের তরফ থেকে এক ধরনের অবস্থানও নেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে যে এগুলো তার ব্যক্তিগত বক্তব্য, কিন্তু এগুলো তো নানাভাবেই বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলছে। এই জাতিসংঘের প্রতিবেদনের ফলে ভারতের অবস্থানটা আসলে কি দাঁড়াবে এবং তাদেরকে কি আর নতুনভাবে চাপে ফেলা সম্ভব? তাদের প্রতিক্রিয়া তো এখন রাষ্ট্রীয় পর্যায়ে তাদের কি প্রতিক্রিয়া তো এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। কিছু পত্রপত্রিকায় অন্তত এই প্রতিবেদনের কিছু প্রতিফলন এসছে, তারা কয়েকটা স্টোরি করেছেন, কিন্তু যত গভীরে যাওয়া দরকার সেটা এখন পর্যন্ত দেখছি না যেটা হচ্ছে। সো আই থিঙ্ক আমাদের এখনো অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে রাষ্ট্রের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে। আশা তো করা যায় যে এই রিপোর্টটা প্রত্যাখ্যান করা খুব সহজ না, কারণ ওনারা বুঝিয়েছেন কিভাবে তারা তথ্য নিয়েছেন, কি কি সাক্ষ্য প্রমাণ তাদের কাছে আছে, সেগুলোর তথ্য কিন্তু রিপোর্টের মধ্যে মোটামুটি দেয়া আছে। সো আই থিঙ্ক এটা খুব সহজ হবে না এটা প্রত্যাখ্যান করা কারোর জন্য।
এখান থেকে কি নতুন কিছু আমরা জানতে পারলাম এই রিপোর্টে, যে আমরা একদিন জানতাম না, নাকি মোটামুটি যে ধারণাগুলো আমরা করছিলাম সেটাই আসলে এক ধরনের প্রমাণ নির্ভর প্রতিবেদনে উঠে আসলো? আই থিঙ্ক কিছু নতুন জিনিস এসছে, মানে সংখ্যা নিয়ে মোটামুটি সবাই বলছিলেন যে ১,৫০০-এর মতো লোকজন, ১,৫০০ মতো হত্যাকাণ্ড হয়তো হয়েছে। ওনারা বলছেন যে সর্বোপরি হয়তো ১৪০০-র মতো, তো সেটা কাছাকাছি। কিন্তু যেগুলো আই থিঙ্ক খুব ভয়াবহ তথ্য, এবং এটাও মোটামুটি আমরা জানতাম যে আহত অনেকেই হয়েছেন। ওনারা বলছেন প্রায় ১৩,৫০০-এর মতো আহত হয়েছেন। ওনারা যেটা বলছেন যে শিশুদের সংখ্যা, মানে ১২% যারা ভিকটিম হয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মধ্যে শিশুরা রয়েছেন। আই থিঙ্ক এটা খুবই শকিং। এবং তাদের আরও যে তথ্য আছে যে কি ধরনের এখানে বুলেটস, ওয়েপন্স এগুলো ব্যবহার করা হয়েছে, সে ব্যাপারে অনেক ডিটেলে, যেহেতু ওনারা মানে ব্যালিস্টিক এক্সপার্ট নিয়ে এসছে, ফরেনজিক অ্যানালিসিস করেছে, সেখানে জ্ঞান অনেক তথ্য এসছে। আরেকটা এখানেও, এটা নিয়েও আমরা আই থিঙ্ক বাংলাদেশের ভিতরে অনেক আলোচনা করেছি, কিন্তু এই প্রতিবেদনে খুব পরিষ্কারভাবে এসছে যে যারা আহত হয়েছিলেন তাদেরকে যে সিস্টেম্যাটিকলি বিভিন্ন মানে স্বাস্থ্য সেবাটা দেওয়া হয়নি, এবং এখানে যে বিভিন্ন হাসপাতালের এবং স্বাস্থ্য সেবার কেন্দ্রের যে ভূমিকা ছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় আই থিঙ্ক ফাইন্ডিংটা হচ্ছে, যেটা শেখ হাসিনার ব্যাপারে এসছে, যে তারা বলেছে যে পুরা ঘটনাটা আসলে উনি নির্দেশনা দিয়েছেন, পরিকল্পনাও করেছেন, এবং এটা যে তারা প্রমাণটা পেয়েছে যে ওনার কাছের কয়েকজন, তাদের কাছ থেকে তারা ইনফ্যাক্ট তাদের সাক্ষী তারা নিতে পেরেছে। সো এটা নিয়ে অনেকে অনেক বলাবলি করেছে, কিন্তু এই তথ্যটা তো আগে এইভাবে সামনে আসেনি। জি, জনাব জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে পরিচয় আসতে চাই। এই যে ঘটনা, যেখানে বলা হচ্ছে যে কত ভাগ ক্ষেত্রে এখানে রাইফেল ব্যবহার করা হয়েছে, শটগানে ধাতব গুলি ব্যবহার করা হয়েছে, তার একদম সুস্পষ্ট পরিসংখ্যান এখানে তারা দিয়েছেন। এবং এই ঘটনাগুলোতে প্রশ্ন হচ্ছে, যারা এই অস্ত্রগুলো আসলে ব্যবহার করেছেন বিভিন্ন বাহিনীর, তাদেরকে চিহ্নিত করা নিয়ে এখন প্রশ্ন আসে। যেমন একটা ঘটনায় একজন মানুষ মাথায় গুলি খেয়ে মারা গিয়েছেন, হাসপাতালের সামনে পড়েছিলেন, সেই হাসপাতালের ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বলেছেন যে তিনি তো ওখানেই মারা গেছেন, তাকে চিকিৎসা দেওয়ার বা চিকিৎসা অবহেলার প্রশ্ন আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এই ঘটনায় গুলি ছুঁড়েছেন তাদের কি আমরা খুঁজে বের করতে পারছি? অনেক ক্ষেত্রে আসলে দেখবেন আইডেন্টিফাই করা হয়নি। আমরা প্রথমত আমাদের পুরো আলোচনা 5 অগস্টের পূর্ববর্তী ঘটনাগুলোতে সবসময় চেষ্টা করেছি পুলিশকে আইডেন্টিফাই করতে, এবং এটা অনেক ক্ষেত্রেই সহজ ছিল। কিন্তু বিজিবি যেভাবে ধরেন গুলি চালিয়েছে বিভিন্ন এলাকায়, এই রিপোর্টেও দেখবেন যে সেনাবাহিনী বিভিন্ন এলাকাতে যেভাবে গুলি চালিয়েছে, তাদেরকে আসলে আমরা কোনোভাবেই অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আসতে দেখিনি। এবং এই রিপোর্টে দেখবেন যে বাহিনীগুলোর কথা বলছি, অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো রকমের সহযোগিতাও করেনি, ইন্টারভিউ করার জন্য অনেকভাবে চেষ্টা করেছে, সেটাও তারা পারেনি। এই কথাগুলো পরিষ্কারভাবে এসছে। তাদের এমনকি রিটেন তাদের কাছ থেকে এক্সপ্লেনেশন চাওয়া হয়েছিল বা তাদের রেসপন্স চাওয়া হয়েছে, সেটাও কিন্তু খুব একটা তারা রেসপন্সও করেনি। ফলে এক ধরনের তথ্যের ক্ষেত্রে ওই জায়গাগুলোতে ঘাটতি কিন্তু এই রিপোর্টের মধ্যেও স্বীকার করে নেওয়া হয়েছে যে সেগুলো তারা কোঅপারেশনটা পাননি। ইন্টারিম গভর্নমেন্টকে বারবার বলা সত্ত্বেও কিন্তু সেগুলো অ্যারেঞ্জ করা যায়নি। ইট কুড নট বি অ্যারেঞ্জড। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, করেননি নয়, ইট কুড নট বি অ্যারেঞ্জড। তো এখন এই জায়গাগুলোতে আসলে তথ্য বের করার তো খুব কঠিন কিছু না, কারণ কারা দায়িত্বে ছিলেন, কারা এই সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছেন, এই অ্যাকাউন্টেবিলিটিটা আসলে নিশ্চিত করার খুব জরুরি। বিজিবি তো আসলে লাস্টলি যদি তাদের পুলিশের এইডের মধ্যে না আসতেন, একটা পর্যায়ে পুলিশের কিন্তু কোনো অ্যামুনিশনও ছিল না, অ্যামুনিশন শেষ হয়ে গিয়েছিল। ফলে যে রাইফেলের গুলির ব্যবহার করার কথা বলা হচ্ছে, যে মিলিটারি রাইফেলস ব্যবহার করা হয়েছে 66%, তারপরে শর্টগান প্যালেটস ইউজ করেছে হচ্ছে 12%, পিস্তল হচ্ছে 2% এবং আদার হচ্ছে 20%। এভাবে করে হচ্ছে আপনার গুলির পুরো হিসাবগুলো ব্যালিস্টিক এক্সপার্ট যারা এসছেন তারা কিন্তু এই কথাগুলো একদম ছক করে কিন্তু দেখিয়েছেন রিপোর্টের মধ্যে। তাহলে এই যে 66% মিলিটারি রাইফেলের গুলি ব্যবহার করাটা, আপনি চিন্তা করবেন যে আমাদের বিদ্যমান আইনে এখন পর্যন্ত যা আছে, রুলস অফ এনগেজমেন্টটা কোথায় আছে, আমাদের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, সেখানে আপনার রুলস অফ এনগেজমেন্টের কে এনগেজ হবে, পুলিশ অনলি। এবং পুলিশের হচ্ছে আর্মস অ্যান্ড অ্যামুনিশনগুলো কী থাকবে, হোয়াই মিলিটারি রাইফেলস, কারণ হচ্ছে আপনি ইট ইজ স্টুডেন্ট মুভমেন্ট, একটা পিসফুল মুভমেন্ট, তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি ছিল, ইটের টুকরো। এগেইনস্ট ইটের টুকরা আপনি রাইফেলের গুলি ইউজ করছেন, যেখানে 66% রাইফেলের বুলেট। এইটা রীতিমতো সিরিয়াস লেথাল ওয়েপন ব্যবহার করার ক্ষেত্রে ইউএনের যে গাইডলাইনগুলো আছে, কিংবা ইন্টারন্যাশনালি যে সমস্ত আপনার কনভেনশনগুলো আছে এবং যে সমস্ত প্রচলিত নিয়ম নীতিগুলো আছে, সাধারণ নাগরিকদের আপনি যদি দাঙ্গা নিয়ন্ত্রণের কথাও আসে, দাঙ্গা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে মিলিটারি ওয়েপন ইউজ করতে পারবেন, কোথায় আছে, কোথাও তো নেই। সো দেয়ার ইজ নো লিগাল স্যাংশন। এই ইলিগাল অ্যাকশনটাকে আপনি অ্যাড্রেস করতে হবে না,
এটাকে যদি আমি এখন চাপা দিয়ে যাই ফর হোয়াট এভার রিজন ইট ইজ, এগুলো একটা সময় না একটা সময় আবার এসকেলেট করবেই। সিমিলার প্র্যাকটিসগুলো আবার প্রশ্ন কেউ তো না হচ্ছিল কেউ যে এই হয়তো করবে। ঘটনাগুলো পুনরাবৃত্তি ঠেকানো, কিন্তু পুনরাবৃত্তি ঠেকানো এই রাস্তাটা তো বন্ধ করার সুযোগ তৈরি সুযোগ হচ্ছে না, তৈরি হচ্ছে মানে না। ফর মেনি রিজনস। কেন সেটা আমরা তো অনুমান করতে পারি, কিন্তু এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস হচ্ছে না। এই যে রুলস অফ এনগেজমেন্টের কথা বলছি, সেখানে যদি আপনি স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াগুলো দেখেন, যে পুলিশকেও যদি আসলে একটা আনলফুল অ্যাসেম্বলিকে যদি অ্যাড্রেস করতে হয়, সেটা আসলে কিভাবে করবে। বারবার করে হচ্ছে তারা ঘোষণা দেবে যে আপনারা যদি সরে না যান তাহলে আপনাদেরকে আমরা গুলি করতে বাধ্য হব। একটা অজুহাত দেখা যায় যে ফাঁকা গুলি করে, ফাঁকা গুলি করারই তো কোনো আইন নেই, ফাঁকা গুলি করাটাই হচ্ছে ইলিগাল। আপনাকে গুলি করতে হবে আসলে লক্ষ্য করে, কেন সেটা যাতে আপনি ট্রিগার হ্যাপি হয়ে উঠতে না পারেন, অ্যাজ এ লাস্ট রিসোর্ট হচ্ছে আপনি গুলি করার সিদ্ধান্ত নেবেন। আপনার গুলি করাটা হচ্ছে উদ্দেশ্য না, গুলি না করাটাই বরঞ্চ উদ্দেশ্য। এই জন্য সেট অফ প্রিন্সিপালস কিন্তু লর মধ্যে বা স্টেপ বাই স্টেপ প্রসিজার্স কিন্তু বলে দেওয়া আছে, যে আপনি তাকে বলবেন হচ্ছে যে আপনি কখন করতে পারবেন, যখন আপনি রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছেন, যখন অন্য কোনো ব্যক্তির প্রাণ নাশের চেষ্টা করছেন, এই রকম সিরিয়াস মুহূর্তগুলোতে হচ্ছে আপনি সেখানে রুলস অফ এনগেজমেন্টে আপনি সর্বশেষ পন্থা হিসেবে হচ্ছে আপনি গুলি করার ব্যবস্থাটা আনবেন। তাও কি একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হচ্ছে তার নির্দেশে আপনি হচ্ছে গুলি চালাবেন। তারপরে হচ্ছে একটা সংক্ষিপ্ত রিপোর্ট করবেন যে আপনি কি কি গুলি ইউজ করেছেন, কোন পরিস্থিতিতে হচ্ছে সেটা ব্যবহার করবেন, এবং হচ্ছে যিনি জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা থাকেন তিনি একটা বিস্তারিত রিপোর্ট দেবেন। এই বিস্তারিত রিপোর্টের পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনে আবার থার্ড আরেকটা রিপোর্ট হতে হবে যেখানে ইউজ অফ ফোর্সটা নেসেসারি ফোর্স ছিল কিনা। তার মানে দেখেন 3 স্তরের কিন্তু একটা সুরক্ষার ব্যাপার কিন্তু নাগরিকের আছে। কখনোই কিন্তু দেখবেন না যে এই সমস্ত বইয়ে পত্রে থাকা বিষয়গুলোকে তারা কখনোই আসলে প্র্যাকটিস করছেন। এখানে আরেকটা ব্যাপার হয়তো আপনারও চোখে পড়েছে, সেটা হচ্ছে বিএনপি বা এমনকি জাতীয় পার্টিও এই কমিশনে তাদের মন্তব্য জানালেও, সাক্ষাৎকার দিলেও জামাত ইসলামী বা শিবির এড়িয়ে গেছে। এটার কারণটা কি বোঝা যায়? এটা এখন ওনাদের হিডেন কি এজেন্ডা আছে ওনারাই ভালো বলতে পারবেন, কিন্তু ট্রান্সপারেন্সির জায়গাতে তো ওনাদের ট্রান্সপারেন্সি ছিল না বা নাই, সেটাই তো আসলে পরিষ্কার হয়। কারণ এখানে ইউএন এর টিমের কাছে তাদের কথা বলার ক্ষেত্রে কি সমস্যা ছিল, এখানে যে জায়গাগুলোকে আপনার অ্যাড্রেস করতে হবে, যেহেতু সারাপ একটু আগে যেটা বললেন যে 5ই আগস্টের পরে 16 আগস্ট পর্যন্ত কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিসকে ওনারা এনেছেন। আমরা আরও খুশি হতাম যদি আসলে আরও একটু পরে গিয়েও হচ্ছে পোস্ট 5th আগস্টের পরবর্তী সময়ের ঘটনাগুলোকেও যদি কোনো না কোনোভাবে এখানে বিবেচনা আনা হতো। সেই সব ক্ষেত্রেও তো ধরেন আমাদের নানান রকমের ফেলিওর আছে, এবং এখন পর্যন্ত আমরা নানান রকমের ফেলিওর দেখছি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং এখানে ভিকটিম কারা হচ্ছেন সেই বিষয়গুলোকে তো আপনি ইগনোর করতে পারবেন না। এই ভিকটিম হওয়ার মধ্যে একটা কমন টেন্ডেন্সি যেটা একদম ইন্টারিম গভর্নমেন্টে এখন যারা আছেন তাদের মধ্য দিয়ে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ফেসিস্টের দোষর এই কথা বলেই হচ্ছে সমস্ত ঘটনাগুলোকে পাশ কাটানোর চেষ্টা করা হচ্ছে। দিস ইজ নট দ্য ওয়ে। আপনার অপরাধকে আসলে অপরাধ হিসেবেই দেখতে হবে, সে যেই করুক না কেন, যার বিরুদ্ধে হোক না কেন। এইটা যাতে না হয় সেজন্যই কিন্তু এতগুলো শিক্ষার্থী জনতা প্রাণ দিল। এই ধরনের এই ফরম্যাটের কথা বলা, হাসিনা সরকারের সময় যে সমস্ত কথাগুলো বলেছে, যে সমস্ত কথাগুলো দিয়ে হচ্ছে আপনার যে কোনো একটা ক্রেডিবল ইনফরমেশনটাকেই হচ্ছে নেগেট করে দিত, তারা বাতিল করে দিত, খারিজ করে দিত, সেই একই টেন্ডেন্সি যদি আমার আপনার মধ্যেও কাজ করে তাইলে আসলে আমরা কোনো পরিবর্তন কিছুই পেলাম না এখনো পর্যন্ত। জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। ভারতের তরফ থেকে এখন পর্যন্ত এই ঘটনাকে স্পষ্টতই এক ধরনের ইসলামপন্থীদের উত্থান বা সেনাবাহিনীর সহায়তা ইসলামপন্থীদের উত্থান হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। সেখানে পলাতক দু একজন আওয়ামী লীগ নেতার বক্তব্য তাদের সহায়তা এসেছে। জাতিসংঘের এই রিপোর্টের পরে বাংলাদেশে আসলে কি ঘটেছিল সেটা কি বিশ্বের কাছে পৌঁছলো, নাকি এটা আরো বেশি করে বিভিন্ন মাধ্যমে হলেও প্রচার করার প্রয়োজন? প্রথম হচ্ছে দেখেন, ভারতে এটা নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, এটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি। এই রিপোর্টকে নিয়েও অনেক কথাবার্তা তাদের পত্রপত্রিকায় আসছে। প্রথম হচ্ছে যে এখানে যদি একটা জনগণের অভ্যুত্থানকে যদি অন্যভাবে চিত্রায়িত করার চেষ্টা করে, সেটা প্রকারান্তরে হচ্ছে সাধারণ মানুষের বিপক্ষে একটা অবস্থান নেওয়া হয়। বরং অভ্যুত্থানের বিষয়টার সাথে নতুন কোনো শক্তির অভ্যুদয় এটাকে না মিলিয়ে বরং অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার যে প্রতিশ্রুতি সেই জায়গাটিতে তাদের নজর দেওয়া দরকার ছিল, কিন্তু তারা ওইটি না দিয়ে তারা মনে করছে যে এখানে নতুন একটা শক্তি যেটা ইসলামিক, সেই শক্তির উত্থান ঘটছে। এটা একটা আশঙ্কার জায়গা তাদের, কিন্তু এইটার সপক্ষে কোনো প্রমাণ তারা হাজির করতে পারেনি এখন পর্যন্ত, যতটুকু বোঝা যাচ্ছে ওই দু একটি কালো পতাকা বা দু একটি স্লোগানকে কেন্দ্র করে ছাড়া। আর দুই নম্বর হচ্ছে
এই জাতিসংঘের যে রিপোর্টটি এসছে এই রিপোর্টটাতে কিন্তু খুব স্পষ্ট কারা কিভাবে দায়ী, লাশগুলোকে কারা পুড়িয়ে ধ্বংস করার চেষ্টা করেছে, তারপরে কোন লেভেল থেকে অর্ডারগুলি এসছে, এবং এই যে অস্ত্রের যে ব্যাপারগুলি এসছে, যে যুদ্ধাস্ত্রগুলি ব্যবহার করা হয়েছে দেশের জনগণের উপরে এই দেশের শাসক গোষ্ঠীর নির্দেশে, এটি কিন্তু একটা মানে এটি একটা দালিলিক প্রমাণ হয়ে যাচ্ছে, দালিলিক একটা প্রতিবেদন হয়েছে। এখন আমাদের দরকার এই প্রতিবেদনটা ভালো করে প্রচারটা করা। কারণ আমি আপনি এরকম 2-4 জন মানুষ রিপোর্ট নিয়ে পড়ছি বা সংক্ষিপ্ত কিছু জিনিসপত্র পত্রিকা আসছে, এইটা দিয়ে তো সাধারণ মানুষের বিষয় মানে পরিষ্কার হবে না। কারণ এই রিপোর্টের একটা ভালো দিকটা হচ্ছে এখন পর্যন্ত আমি মনে করি যে 5ই আগস্ট পর্যন্ত একটা স্তর, 5ই আগস্টের পরের থেকে 16 তারিখ পর্যন্ত যতদূর মনে হয় 10 দিন, এইটাকে আর একটা স্তর হিসাবে বিবেচনা করে, তার মানে হচ্ছে কি রিপোর্টটা যে সব ধরনের বিষয়গুলোকে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এটি যদি ধরেন আরও 1 মাস লেন্দি করা যেত, অর্থাৎ 1.5 মাস মোট, তাহলে আরও ভালো রিপোর্ট হতে পারত। কিন্তু যতটুকু এসছে 16 তারিখ পর্যন্ত, এবং এই অল্প সময়ের মধ্যে এইটাকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। যদিও আমরা দেখছি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ যারা অন্ধ সমর্থক বা ওই দলটি করেন বা ওই দলের সাথে যারা ছিলেন বিগত দিনে, যারা এই ধরনের অপরাধগুলির সাথে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তারা বা তাদের লেজুর ভিত্তি করেন যারা, তারা এটা নিয়ে কিছু কথাবার্তা বলছেন। কিন্তু সামগ্রিকভাবে জনগণের যে অংশটি এখন পর্যন্ত রিপোর্ট নিয়ে আলোচনা করেছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে যে এই রিপোর্টের গুরুত্বটা জনগণের সামনে চলে আসছে। এবং একটা জিনিস এইবার, সেটা হচ্ছে 12% সম্ভবত শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এটার মধ্য দিয়ে কিন্তু একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এটি শুধুমাত্র সংঘবদ্ধ আন্দোলনকারীদের বিরুদ্ধেই এই গুলিগুলি চালানো হয়নি, গুলিগুলি কত বেপরোয়াভাবে চালানো হয়েছে, যে বাড়ির ভিতরেও শিশু মারা গেছে, ছাদে মারা গেছে, রাস্তায় নামার সাথে সাথে মারা গেছে, যারা হয়তো ওই মিছিলেও ছিল না। এরকম সংখ্যা কিন্তু অনেক। আমরা অনেককে জানি যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, মোটরসাইকেলে এসে থামিয়ে গুলি করে মেরেছে। এই ঘটনাও কিন্তু আছে স্কুল ড্রেস পরা থাকার কারণে। তার মানে এখানে অনেকগুলি শক্তি কিন্তু সরকারের। প্রথম হচ্ছে, আমরা এখন পর্যন্ত যে জিনিসটা জানি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ব্যাপকভাবে আপনার যাত্রাবাড়ি এলাকায় গুলি বর্ষণ করেছে, মিরপুরে করেছে এবং মোহাম্মদপুরে করেছে। এই 3টি জায়গার কথা তো আমরা প্রকাশ্যে জানি। এটি 3 তারিখ পর্যন্ত কিন্তু একটা অবস্থান ছিল। তারপরে সেনাবাহিনী দ্রুত তার অবস্থান পরিবর্তন করেন এবং সেনাবাহিনীর ভিতরে এটা নিয়ে নানান কথাবার্তা আমরা শুনেছি, দরবার হয়েছে, দরবারের পরে ডিসিশন হয়েছে, তারপর সেনাবাহিনী মোটামুটি তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং জন আকাঙ্ক্ষার দিকে তারা গুরুত্ব দিয়েছেন, জন আকাঙ্ক্ষাকে। দেখেন বিডিআর যে ধরনের ঘটনাগুলি ঘটিয়েছে, এটা কিন্তু সামনে এখন আসছে না, রিপোর্টে আসছে, কিন্তু বাংলাদেশের যে এখন পর্যন্ত যেই সরকারের তরফ থেকে যে উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে, আপনি দেখেন রিসেন্টলি বেশ কিছু পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন, কিন্তু বিজিবি তখনকার সেটা ফুল রয়েছে, তাদের কিন্তু স্পর্শ কেউ করছে না। কিন্তু প্রথম যদি ব্যাপক বর্বরতার যে ঘটনাগুলি ঘটেছে, সেটার সাথে কিন্তু তাদের সংশ্লিষ্টতা সরাসরি ছিল। আচ্ছা, এরপর দেখেন এর বাইরেও কিন্তু কিছু এজেন্সি ছিল, ইন্টেলিজেন্স এজেন্সি, তাদেরও কিন্তু অবস্থান ছিল, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ কিন্তু এখনও নেই। এবং অনেক ক্ষেত্রে এই আর্মস, সরকারি আর্মস কিন্তু বেসরকারি পর্যায়েও চলে গিয়েছিল। তো এই জিনিসগুলিকে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, বা আগামীতে এই যে আপনার জাতিসংঘের যে মানে যে প্রতিবেদন, এইটার উপর ভিত্তি করে আমাদের কাজ কিন্তু সহজ হয়ে গেল। 1, 2 নম্বর হচ্ছে আরও সহজ হচ্ছে যদি আমাদের ভিতরে এরকম বিষয়টা দাঁড়ায়, যেটা সারা হোসেন বলল যে সব তো দেশের বাইরে অধিকাংশ চলে গেছে, তো এখানে বিচারটা কি হবে, আলটিমেটলি তারা তো বিচারের ঊর্ধ্বে থেকে যাবে। সেখানে জাতিসংঘের সহায়তা নেওয়া যেতে পারে আইসিসির, এবং এইটার তো যে কোনো দেশে আমি যতদূর জানি, এবং অভিযোগও মনে হয় যে কোনো দেশ থেকে করা যায়, কারণ মায়ানমারের ক্ষেত্রে তো আমরা দেখলাম। তো সেটা যদি হয় তাহলে বিচার এক সময় না এক সময় করা সম্ভব, এবং দেশে বা দেশের বাইরে বা আন্তর্জাতিক আদালতে এটা করা সম্ভব। এবং সেটার জন্য যে দালিলিক প্রমাণগুলি দরকার ছিল, সেটা কিন্তু এই প্রতিবেদনের ভিতর দিয়ে অনেকটা
উঠে এসছে এবং দোষীদেরকেও চিহ্নিত করা কিন্তু গেছে। জি। এটা আমার কাছে খুব নতুন এরকম মনে হয় না, কারণ এই ধারণাগুলি আসলে মানে দালিলিকভাবে আমাদের সামনে এখন আসছে, কিন্তু আমরা তো এগুলি সবই প্রত্যক্ষ করেছি, কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি করলে বা গ্রেনেড নিক্ষেপ করলে ওইটা কি শুধু মিছিলকারীদের উপরে পড়ে না সাধারণ মানুষের উপর পড়ে, এগুলি তো সহজ ব্যাপার। অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরে ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। ফিরে আসবো সারা হোসেন আপনার কাছে। এই যে রিপোর্টটি, সেখানে একটা বিষয় বোধহয় নতুন করে গুরুত্ব পেয়েছে, সেটা হচ্ছে নারীর ব্যাপারে যৌন হয়রানি। এটা নিয়ে এই পর্যন্ত খুব একটা আলোচনা বাংলাদেশে হয়তো হয়নি, আর সেটার ব্যাপারে খানিকটা আপনার কাছে শুনতে চাই। আর যে প্রমাণগুলো তারা সংগ্রহ করেছেন, তারা কয়েকটি শর্তের কথা বলছেন। একটা হচ্ছে মৃত্যুদণ্ড না থাকা, দ্বিতীয় হচ্ছে বিচারের মানদণ্ড সেটা মেনে চলা। এই ব্যাপারগুলো আসলে আমরা কিভাবে মেনে নিয়ে হোক বা আলোচনা করে হোক এই তথ্য প্রমাণগুলো আমাদের এখানকার বিচার প্রক্রিয়া কাজে লাগাতে পারি? হ্যাঁ, সেটা ঠিকই বলেছেন যে নারীদের যে হয়রানি করা হয়েছে আন্দোলনের সময়, সেটা ওনারা এই প্রতিবেদনে তুলে ধরেছেন। এবং গায়ে হাত দেওয়া, বিভিন্ন ধরনের গালিগালাজ করা, সব কিছুই চলে এসছে। এবং 5ই অগস্টের পরেও কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এটা আমি এর আগে দেখিনি, এই প্রতিবেদনে দেখলাম পরিষ্কারভাবে এসছে যে কয়েকজন যারা আওয়ামী লীগের অনুসারী বা সদস্য, তাদের উপরে এরকম আক্রমণ হয়েছে, নারীদের উপরে। তো আই থিঙ্ক এইটা একটা বড় পরীক্ষা আসলে এই সরকারের জন্য। অবশ্যই পুরো বিচারটা, জুলাই অগস্টের বিচারের বিষয়টা তাদের সামনেই আছে, কিন্তু 5ই অগস্টের পরবর্তী যে প্রতিহিংসামূলক যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোরও বিচার ওনারা কতদূর করছেন সেটাও দেখতে হবে। কারণ প্রতিবেদনে এই বিষয়টা এসছে যে সরকারের কাছে এই ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে, সরকার থেকে বলা হয়েছে যে হ্যাঁ তারা মামলা করেছেন, তদন্ত চলমান আছে, কিন্তু তথ্য এখন পর্যন্ত তারা দেন নাই। তো এই তথ্যগুলো আই থিঙ্ক আমাদেরও, নাগরিকদেরও আসলে চাওয়া উচিত যে এই ব্যাপারে কি হয়েছে। আর সরকার তো সকলের জন্যই সরকার, তো এখন বিচার নিয়ে তারা কি উদ্যোগ নিচ্ছেন সবার জন্য সেটাও বুঝতে হবে। এবং অবশ্যই নারী নির্যাতন এবং নারীদের উপর যে হয়রানির যে ঘটনাগুলো ঘটেছে, সেটা নিয়ে আই থিঙ্ক আমরা এখন পর্যন্ত তেমন কোনো উদ্যোগ দেখছি না কোথাও থেকে। হয়তো যারা এই ঘটনার শিকার হয়েছেন তারা নিজেরা এগিয়ে আসতে চান নাই বা আসেন নাই, কিন্তু এটা নিয়ে যে অন্যরা কোনো কিছু করছে সেটা আমরা দেখছি না। আর অন্য বিষয় যেটা আপনি বললেন যে জাতিসংঘের প্রতিবেদন যেই সব যে তদন্তের উপর ভিত্তি করে করা হয়েছে, তারা যে সব তথ্য পেয়েছে, এটা তারা বাংলাদেশে আমাদের রাষ্ট্রের কাছে দিবে কিনা, নাকি যারা তদন্ত চালাচ্ছে তাদের কাছে দিবে কিনা, এখানে দুটো বড় প্রশ্ন। একটা তো ওনারা বলেছেন যে বিচার প্রক্রিয়ার সাথে মৃত্যুদণ্ড জড়িত আছে, সেটার সাথে তারা আসলে কোঅর্ডিনেট করতে পারবে না বা কোঅপারেট করতে পারবে না, এটা তাদের একটা নীতিগত ব্যাপার। সো এটা অ্যাগেন আমরা 6 মাস থেকেই বলছি, কিন্তু মনে হচ্ছে না কেউ এই বিলাসিতার সাথে মানে এই আলোচনার মধ্যে ঢুকতে যাচ্ছে যে আসলে এটা একটা সুযোগ ছিল আমাদেরও ভাবার যে মৃত্যুদণ্ড আমরা রাখতে চাই কিনা। মৃত্যুদণ্ডকেও কিন্তু অনেক দেশে এক ধরনের মানে চরম নির্যাতনের একটা পন্থা হিসেবেই দেখা হয়। আমরা অনেকেই কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কাজ করেছি, কারণ বাংলাদেশেরও কিন্তু যত গবেষণা আছে সেটা দেখাচ্ছে যে মৃত্যুদণ্ডের শিকার অধিকাংশ যারা হয় তারা গরিব দরিদ্র মানুষ, আইনের বিচার পায় না। সো এখন এই ঘটনাগুলোর সাথে অবশ্যই যারা জড়িত তারা ওই কাতারে পড়বেন না, কিন্তু তারপরে আমরা মৃত্যুদণ্ডের মতো আসলে এরকম একটা সাজার ব্যবস্থা আদৌ বাংলাদেশে রাখতে চাই কিনা, এটা আমরা চিন্তা করতে পারি। আপনি বলবেন যে না, আশঙ্কা হয়তো কাজ করে যে মানুষ চাইবে না, সবাই চাইবে যে ধরুন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন এবং ক্ষমতার পালাবদল হলে তারপরে আবার তাকে বেকসুর খালাস দেওয়া হলো, ওই আশঙ্কাগুলো হয়তো থাকে। সেটা একটা, বাট আরেকটা হচ্ছে যে আমাদের সংস্কৃতি ইন এ সেন্স চলে আসছে, সবসময় আমরা বলি মিছিলে নামলেও সবাই বলে ফাঁসি চাই। এটা সবার মধ্যে ঢুকে গেছে, যেটার বিকল্প কোনো কিছু নাই। বাট মেবি যখন আমরা বলছি যে না আমরা নতুন করে কিছু ভাবতে চাই, তখন এটা ভাবারও একটা সুযোগ আছে। আমার মনে হচ্ছে না এটা খুব সহজে হবে, তারপরে চেষ্টা যদি আমরা করতে পারতাম তাও হতো। বিগত দিনেও কিন্তু আমরা এই কথাটাই বলেছি, হ্যাঁ আগেও বলেছি, ইটস নট দ্যাট এখন শুরু হয়েছে। এর পাশাপাশি তো কিছু পরামর্শ দেওয়া হয়েছে এই রিপোর্টে, সেগুলোর ব্যাপারে আসলে কোনগুলো খুব দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন? হ্যাঁ, একটা তো জ্যোতির্ময় বড়ুয়া একটু আগে বলছিলেন যে পুলিশের ব্যাপারে যেসব আইন এবং বিধিমালা আছে সেগুলো নিয়ে কাজ করা খুব জরুরি দরকার। ইতিমধ্যে পুলিশ সংস্কার কমিশন থেকে বলা হয়েছে যে
পুরো পুলিশ প্রতিষ্ঠানের যে আইনটি আছে 1861 সনের, সেটা নতুন করে ঢেলে সাজানো দরকার। পুলিশ রেগুলেশন যেটা আমার, সেটাও ব্রিটিশ আমলের, সেখানে ইনফ্যাক্ট ওইসব নতুন জিনিস আই থিঙ্ক এর রিপোর্টে এসছে। তারা বলেছে যে আমরা তো ধরে নিতাম যে অ্যাটলিস্ট পুলিশ রেগুলেশন যদি পুলিশ মানে, তাও অনেক ধরনের অন্যায় অবিচার থামতো, কিন্তু তারা বলছে যে না, পুলিশ রেগুলেশনে যা আছে সেটা কোনোভাবে আন্তর্জাতিক আইন সম্মত না। যেমন পুলিশ রেগুলেশনে এমনও আছে যে কোনো পাবলিক বিল্ডিংকে রক্ষা করতে হলে আপনি কিন্তু গুলি চালাতে পারবেন। ওরা বলছে যে না, এটা একেবারে অ্যালাউড না, সম্ভব না, এবং পিআরবিকে ওরা বলছে তুলে ধরার জন্য, অথবা পিআরবিকে আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ করা। আর আরেকটা বিষয় যেটা এখনকার জন্য গুরুত্বপূর্ণ, মানে প্রাসঙ্গিক, যে এই যে গণগ্রেফতার করা এবং গণহারে বিভিন্ন জনকে মামলার মধ্যে ফেলে দেওয়া, এই বিষয়টা নিয়ে তারা বলছে যে এটা আসলে বন্ধ করা উচিত। কিন্তু আমরা দেখছি যে এই প্রক্রিয়া এখনো কিন্তু চলমান, হ্যাঁ, একেবারে ভালোভাবে। এবং আরেকটা ওনারা বলেছেন, এটাও আই থিঙ্ক, এটা আমরা আই গেস লিটন ভাইরা নিশ্চয়ই 50 বছর ধরে বলে আসছেন, যে আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় ন্যায় বিচারের ব্যবস্থা থাকা উচিত। এখনো আমরা আগে যেটা বলে যেতাম যে না, ন্যায় বিচার নাই, কেউ গ্রেফতার হলে তার ধরেই নিতে হয়, সে মানে গুরুতর কোনো অপরাধে, সেটা মিথ্যা হোক সত্য হোক, তার কয়েক মাস অ্যাটলিস্ট তার জেল খাটাতে হবে। এখনো আমরা কিন্তু সেরকম অবস্থা দেখছি। এবং বিচারালয়ে যে আমরা আসলে যে পরিবর্তনটা দেখতে চেয়েছিলাম, অনেকে তো আমরা মনে করেছিলাম, আই থিঙ্ক আপনি সহ, যে এই যে বিচারিক হয়রানি, এই পরিবর্তনের একটা বিশাল প্রেক্ষাপট ছিল, যে এত বছর ধরে সবাই যে এতজন যে বিচারিক হয়রানির শিকার হয়েছে, এই জন্য বিচারালয়ে বিচার ব্যবস্থায় আমাদের একটা বড় পরিবর্তন দেখা উচিত ছিল, বড় না হলেও ছোট্ট করে কিছু দেখা উচিত ছিল। সেটা আমরা এই মুহূর্তে এখনো দেখতে পাচ্ছি না, বরঞ্চ আরো অনেক সংকটে আছি। এই জায়গাগুলোতে হাত দেওয়া খুব দরকার। অনেক ধন্যবাদ। জনাব নুরুল খান, আপনার কাছে আসি। একটু প্রসঙ্গ পরিবর্তন, আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা, আপনারা তখন সাথে ছিলেন গুম কমিশনের তরফ থেকে, এবং এখন সবচেয়ে বড় করে যে প্রশ্নগুলো আসছে, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বা একেবারে উপরের সারির যে রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা নির্দেশ দিয়েছেন, কিন্তু দিনের শেষে ওই ছোট্ট খুপড়ি ঘর যেখানে একজন মানুষের শোবার পর্যন্ত জায়গা নেই, সেগুলো তো আরও কিছু মানুষ মিলে তৈরি করেছেন, তারা সেখানে মানুষদের বন্দি করে রেখেছেন। এই মানুষগুলো কোথায়? তাদেরকে কবে আসলে বিচারের আওতায় আনা সম্ভব হবে? ভালো একটা প্রশ্ন। প্রথম হচ্ছে, আমরা কিন্তু এই সিক্রেট সেলগুলি সেদিনই মাত্র মানে পরিদর্শন করেছি, এই কথাটা ঠিক না। আমরা আরও কমপক্ষে 4 মাস আগে এই জায়গাগুলি চিহ্নিত করেছি, পরিদর্শন করেছি, এবং এইটার যাতে পরিবর্তন না হয় সেটা লিখিতভাবে ওই সমস্ত সংস্থা বা ওই ধরনের বাহিনীগুলিকে আমাদের কমিশনের তরফ থেকে একটা পরিষ্কার নির্দেশনা ছিল। কোনো কোনো ক্ষেত্রে নির্দেশনার কিছুটা ব্যত্যয় আমরা লক্ষ্য করেছি এইবার পরিদর্শনে, যে তবে মোটা দাগে যেটা হয়েছে সেটা 5 থেকে 8 তারিখের মধ্যেই পরিবর্তনগুলি সাধিত হয়েছে বলে আমরা এখন পর্যন্ত যা তথ্য পাচ্ছি। 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যেই পরিবর্তনগুলি হয়েছে। এবং পরিবর্তন শুধুমাত্র যে জেআইসিতে হয়েছে, জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর, সেটা না, অন্যান্য যে জায়গাগুলি আছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, তারপর টিএফআই, এই জায়গাগুলিতেও কিন্তু পরিবর্তন হয়েছে। বিশেষ করে সবচেয়ে যেই জায়গাটা পরিবর্তন বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে দেয়ালের ওয়ালে প্রচুর লেখা ছিল। একটা মানুষ মৃত্যুর মুখোমুখি যখন ভীত সন্ত্রস্ত, সে তার পরিবারকে জানানোর জন্য তার নাম, মোবাইল নাম্বার বা নাম বা ঠিকানা বা তার শেষ কোনো কথা, ইচ্ছা, এগুলি লিখে গিয়েছিল। এখনো কিছু কিছু জায়গায় আমরা এটা পেয়েছি। এগুলো কি 4 মাস আগে যখন আপনারা গিয়েছিলেন তখন ছিল? তখনও ছিল, মানে তখন সব জায়গায় ছিল না। কিন্তু আমি আবারও বলছি, পরিবর্তন কিন্তু হয়েছে 6-7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে জেআইসিতে মূল পরিবর্তনটা হয়ে গেছে। আমরা র্যাব 2, সাবেক যে র্যাব 2 হেডকোয়ার্টার, যেটা এখন সিপিসি 3, র্যাব 2 সিপিসি 3, সেখানের একটা অংশে কিন্তু আমরা এই লেখাগুলি এখনও স্পষ্ট পেয়েছি। আর ডিজিএফআর ওখানে যে সমস্ত বন্দী ছিল তারা যেভাবে আমাদেরকে বর্ণনা করেছে, সেই বর্ণনা মতে 99% জায়গায় কোনো লেখা আমরা পাইনি। 2-1টি জায়গায় অস্পষ্টভাবে রং করার পরেও যেটুকু বোঝা যায় সেটা বোঝা গেছে। এবং বন্দীরা যেভাবে বর্ণনা করেছেন, তারা কিভাবে ছিলেন, কিভাবে তাদের চিকিৎসা ব্যবস্থা হতো, বা রাত দিনের পার্থক্য তারা যে বুঝতেন না, দিনটা কিভাবে গণনা করতেন, এগুলোর ব্যাপারে বেশ কয়েকটি জায়গায় আমরা প্রমাণ পেয়েছি, যে কিভাবে মাছের কাঁটা দিয়ে বা নখের আঁচড় দিয়ে
বা ইট বা যা পেয়েছে থালা বাটি সেটা দিয়ে দাগ দিয়ে দিয়ে সে গণনা করে রাখছে যে কতদিন সে ওখানে ছিল। কেউ সূরা লিখে রেখেছেন, কেউ লিখেছেন আই লাভ মাই ফ্যামিলি, কেউ লিখেছেন আমি আমার দেশটাকে ভালোবাসি, অনেক কথা। তো এগুলো যারা ধ্বংস করেছেন আসলে তাদেরকে চিহ্নিত করা কোনো ব্যাপার না। ওই সময় কারা ছিলেন, কারা দায়িত্বে ছিলেন, তারাই এটা দায় নিতে হবে তাদের। তিনি যদি নিজে হাতে না করে থাকেন, নিজে অর্ডার নাও করে থাকেন, কিন্তু তিনি দায় এড়াতে পারেন না। কারণ এইটা কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার ছিল এবং হাজার হাজার মানুষের কান্না জড়িত একটা বিষয়, এবং এটা আমাদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে অনুধাবন করা যে এই দেশে এই সময়কালে কেমন ছিল। কিন্তু এই 6 মাসে কি তাদের আমরা আইনের আওতায় আনতে আমি পারছি? একটু বলে নেই, যেমন ধরেন কেউ যদি আমরা ধরে নেই যে এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাগুলি একেবারে নতুন হয়েছে, তাও কিন্তু না। জেআইসির গঠন কিন্তু অনেক আগে, মানে সেই পাকিস্তান আমল বা তার পাকিস্তান আমল থেকেই জেআইসি। কিন্তু এই যে ঘটনাগুলি, এই যে বর্বরতা ব্যাপক মানুষের ভিতরে এবং রাজনৈতিক বিরোধী মতের উপরে বা সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করা, এইটা কিন্তু আগে ছিল না। এটি কিন্তু নতুন যোগ হয়েছে এই ফ্যাসিজমের এই সময়কালে। এই যারাই নির্যাতন করেছেন, যারা ওই আয়নাঘর বলি বা টিএফআই বলি বা র্যাবের যে গোপন কুঠারি ছিল, এগুলির যারা দায়িত্বে ছিলেন তাদের তো নাম না পাওয়ার কোনো কারণ নাই। তৎকালীন সব ডিস্ট্রয় করার পরেও তৎকালীন পত্রপত্রিকা যদি আমরা খুঁজি, প্রত্যেকের নাম আমরা পাবো। কে কমান্ডিং অফিসার ছিল, কে তখন র্যাবের ইন্টেলিজেন্স চিফ ছিল, কে এডিজি ছিল, এটা পাইতে কিন্তু খুব কষ্ট করতে হচ্ছে না, কষ্ট করতে হচ্ছে বাট পাওয়া যাচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে যে এই ক্ষেত্রে অনেক শুরুতে অনেক অনেক অসহযোগিতা পাওয়া গেছে, এখনো কোনো কোনো ক্ষেত্রে অসহযোগিতা তো আমাদের খুঁজে বের করতে হচ্ছে। কেউ কিন্তু আমাদের এই সিক্রেট সেল দেখিয়ে দেয়নি, কেউ কিন্তু আমাদেরকে এইটা বলে দেয়নি যে অমুক জায়গায় আপনি লেখা পাবেন, এটা আমাদের খুঁজে বের করতে হয়েছে। ওই যে চেয়ার, সেই চেয়ারও কিন্তু ওরা একেবারে ময়লা কাপড় দিয়ে কাগজপত্র দিয়ে গোডাউনে ফেলায় রেখেছিল। পরবর্তীতে আমরা যেটা জেনেছি, এই চেয়ারের ব্যবহারটা স্যাংশন দেওয়ার পর, অর্থাৎ আজ থেকে 2-2.5 বছর আগে এটাকে ফেলে রাখা হয়েছিল গোডাউনে। আমরা একাধিকবার কিন্তু পরিদর্শনে গিয়েছি, প্রথম পরিদর্শনে কিন্তু এটা আমরা পাইনি, কারণ তখন আমাদের গোডাউনের ভিতরে মানে মনে হয়নি। পরবর্তীতে যে আমরা কিন্তু গোডাউনের ভিতরে এই জিনিসটা পেয়েছি, এবং তারপরে সেদিন তো দেখানো হলো। তারপরে আপনি অবাক হয়ে যাবেন, নানানভাবে মানুষকে ঝুলিয়ে যে নির্যাতন করার যে জিনিসগুলো ছাদের সাথে এখনো ক্লাম্প রয়ে গেছে, এটা ভয়াবহ। এবং মানুষকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আপনার একজন মানুষ আমাদেরকে বলতেছে যে নভেম্বর 2022 আমি একদিন প্রত্যক্ষ করলাম 13টা বাটি আমাদের র্যাবের মেস থেকে 13টা বাটিতে খাবার যাচ্ছে। সে কেবলমাত্র তার 2-3 মাস আগে র্যাবে পোস্টিং পেয়েছে। তো সে দেখলো যে 13টা বাটি, ওই বাটি মানে ওই যে আমাদের মিষ্টি টিষ্টি নেয় যে বাটিগুলি, মানে সাদা যে প্লাস্টিকের, ওরকম 13টা বাটিতে খাবার নিয়ে ওই বয় বেয়ারা নিয়ে যাচ্ছে। তো সে তার এক সহকর্মীকে জিজ্ঞেস করতেছে, সেই সহকর্মী বলতেছে খবরদার এটা আর কাউরে জিজ্ঞেস করিস না, তাহলে তোরেও কিন্তু মেরে ফেলবে। এবং সে কিছু ঘটনা বলেছে, এগুলিও আমাদের দেখা দরকার, যে র্যাবের ভিতরেও কিন্তু যারা প্রশ্ন তুলেছে তাদের পরিণতি কিন্তু করুণ হয়েছিল। জি, ধন্যবাদ। জনাব জ্যোতির্ময় বড়ুয়া, আপনার কাছে ফিরে আসি। প্রশ্ন হচ্ছে এই যে ডিজিএফআই তাদের যে রাজনৈতিক ব্যবহার, এনটিএমসি যারা ফোনে আড়ি পারত তাদের নিয়েও প্রচুর কথা হচ্ছে, যদিও তাদের কিছু কাজ এখন আবার বিচারেও কাজে আসছে। প্রশ্ন হচ্ছে নতুন সরকার আসবে, তারা যে এই ডিজিএফআইকে বা এনটিএমসিকে আবারও আগের মতন ব্যবহার করবে না, সেটা ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকার কি করতে পারে? দেখুন, এনটিএমসির কিছু তথ্য কাজে লাগলেও এনটিএমসির গঠন প্রক্রিয়া তো আসলে খুবই অবৈধভাবে, অন্যায়ভাবে করা হয়েছিল। এই ধরনের সার্ভেইলেন্সের যে আপনি ডিরেক্ট সার্ভেইলেন্সের জন্য যদি আপনার স্যাংশনের প্রয়োজন হয়, সেটা তো লিগ্যাল কোনো না কোনো জায়গা থেকে তো আইনি একটা স্বীকৃতি থাকতে হবে, আইনগতভাবে সেটা হতে হবে। আমাদের টেলিকমিউনিকেশন অ্যাক্টে সেকশন 97-এ হচ্ছে আপনার সেকেন্ডারি সোর্স থেকে আপনি ইনফরমেশনগুলো নেওয়ার সুযোগটা রাখা হয়েছে। অর্থাৎ পুলিশ যদি চায় তদন্তের স্বার্থে
সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের কাছ থেকে রেকর্ডিং চাইতে পারে, কিন্তু আপনি নিজে আসলে রেকর্ডিং করবেন, মনিটরিং করবেন, সার্ভেইলেন্স করবেন, সেরকমের কোনো আইন কিন্তু আমাদের দেশে এখনো পর্যন্ত নেই। এই সার্ভেইলেন্সের ভিকটিম কারা হয়েছে আপনি যদি অন্তত আওয়ামী লীগের পিরিয়ডের সময়টাকে আপনি যদি দেখেন, যে পলিটিক্যাল যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ছিলেন কিংবা নেতৃস্থানীয় যারা ছিলেন, তাদের কোনো একটা ব্যক্তিগত ফোন আলাপ, মান্না ভাইয়ের হচ্ছে ফোন আলাপ প্রকাশ হচ্ছে, কিন্তু আওয়ামী লীগের কেউ ফোন আলাপ করছেন কিন্তু প্রকাশ হয়নি কখনো। ফোন আলাপ কি তারা করেননি কখনো? এই যে বিভিন্ন জনকে মারোয়াকে তুলে নাও, যে সমস্ত বিষয় আমরা এখন পাচ্ছি, এই আলাপগুলো তো কখনো ফাঁস হয়নি। অর্থাৎ পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কিন্তু এই সার্ভেইলেন্সের এই টুলসগুলোকে কিন্তু সবসময় ব্যবহার করা হয়েছে। আমরা খুব পরিষ্কারভাবে রিপোর্ট দেখেছি, নিউজ হচ্ছে খুব চমৎকারভাবে কিছু রিপোর্ট করেছিল, ফিনফিশার, ফিনস্পাইয়ের মতো সার্ভেইলেন্স সফটওয়্যারগুলো কোটি কোটি টাকা খরচ করে 8 কোটি টাকা একটা সফটওয়্যারের প্রাইস, যেটা ইসরায়েলি বিভিন্ন সংস্থার কাছ থেকে কিনছে। তো এই সার্ভেইলেন্সের সফটওয়্যারগুলো কিনে কারা ব্যবহার করেছে, কারা আসলে এইসব ইনফ্রাস্ট্রাকচারগুলো ইউজ করেছে? পুলিশের হেডকোয়ার্টারে ছিল, ডিবির কাছে আলাদাভাবে ছিল, র্যাবের কাছে ছিল এবং হচ্ছে ডিজিএফআই এর কাছে। খুব স্পষ্টভাবে যদি আমরা বলি, তাহলে এই যে ফিনফিশার, ফিনস্পাইয়ের মতো সফটওয়্যার এবং পরবর্তীতে প্যাগাসাসের মতো সফটওয়্যার, এই সমস্ত ডিজিটাল মেথডগুলো ব্যবহার করেছে, কন্টিনিউয়াস হচ্ছে সার্ভেইলেন্স করেছে। এবং আমি পরিষ্কারভাবে একটা কথা সে সময় বলেছিলাম যে আপনার এই ধরনের কাজগুলো করার মাধ্যমে আপনি সিকিউরিটি ফোর্সেসগুলোকে যখন এরকম কাউকে তুলে এনে তাকে আটকে রাখা, এই যে আয়নাঘরের মতো জায়গায় নিয়ে আটকে রাখা, এগুলোর মাধ্যমে যেটা হয়েছে, একটা দীর্ঘ সময় ধরে একটা প্যারালাল জাস্টিস সিস্টেম তৈরি করেছেন, যেটা হচ্ছে আমাদের যে ট্র্যাডিশনাল জুডিশিয়াল প্রসেস সেটার প্রতি আসলে থ্রেট ছিল, যেটা বারবার করে বলা সত্ত্বেও কখনো কিন্তু আমাদের জুডিশিয়ারিও কখনো বলে নাই যে হোয়াই ইউ আর ডুইং দিস। কারণ এটা তো আমার স্টাবলিশ যে জুডিশিয়াল সিস্টেম প্রসেস আছে, আমরা দুইজন আইনজীবী, মঞ্জুর আপনিও আইনজীবী, আমাদের পেশাগত জায়গা থেকেও তো এই আলাপটা তোলা উচিত ছিল, যেটা তো ওরা প্যারালাল একটা জুডিশিয়াল সিস্টেম চালু করেছে। এই সার্ভেইলেন্সটা তো এটার পার্ট হিসেবেই কিন্তু সবসময় ব্যবহার হয়েছে। এবং এইটার জন্য আপনি যদি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বলবেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বলবেন, কোনোটাতেই কিন্তু আসলে সে অর্থে স্যাংশন নাই। পরিষ্কারভাবে কিন্তু আপনি সার্ভেইলেন্স করতে পারবেন সেই সব কিন্তু ছিল না। বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করার নামে হচ্ছে সার্ভেইলেন্সের এক ধরনের হচ্ছে মৌন সম্মতি আদায়ের একটা চেষ্টা ছিল, কিন্তু ক্লিয়ারলি স্পেলড আউট না। তাহলে এনটিএমসি এখনো কেন সার্ভ করবে? আমার তো প্রথমে প্রশ্ন তোলা দরকার হচ্ছে এনটিএমসির বৈধতা কোথায়, আইনি স্বীকৃতি কোথায়, কেন এনটিএমসি এখনো পর্যন্ত পারপাস সার্ভ করছে? আমি পরিষ্কারভাবে বলি স্যার, আপনার হয়তো খেয়াল আছে 2018-তে ডিজিএফআই আমাকে চায়ের দাওয়াত দেয় 8ই জানুয়ারি। সেই চায়ের দাওয়াত দেওয়ার পরে যারা দাওয়াত দিয়েছিলেন তারা অনেকেই এখন পলাতক। চায়ের দাওয়াত দেওয়ার পরে সেখানে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশকে 5টা অঞ্চলে ভাগ করে হচ্ছে হোম মিনিস্ট্রির মতো করে তারা সার্ভেইলেন্স চালাচ্ছেন। তো হোম মিনিস্ট্রির আর কাজ কি? ডিজিএফআই যদি 5টা অঞ্চলে ভাগ করে যদি সেখানে মনিটরিংগুলো করে, এই মনিটরিংয়ের নামে ওনারা আসলে কি করেছেন? এ তো বের হয়েছে তো রিপোর্টে, ওনারা বের করছেন তো সবই। এই হয়েছে এনটিএমসির কাজ কি? এগুলোই হয়েছে। এখন এগুলো নিয়ে যদি আমরা প্রশ্ন করতে না পারি, এখনো যদি আমরা এগুলো নিয়ে কথা বলতে না পারি, তাহলে আর কখনোই বলতে পারবো না। এগুলোর জন্য বন্ধ করার জন্য যদি এখন আমরা পদক্ষেপ নিতে না পারি, প্রশ্ন তোলা হবে যে একটা সামরিক বাহিনীগুলোর তো একটা গোয়েন্দা সংস্থা থাকবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা এতদিন পর্যন্ত যেভাবে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেছেন সেই ব্যবস্থাটা পরিবর্তন করে তাহলে এটা কিভাবে হতে পারে? এখন এই গোয়েন্দা সংস্থা কি ডিজিএফআই গঠন করা হয়েছে কিসের আদলে? ডিজিএফআই আপনি ওয়েবসাইটে ঢোকেন, তাদের কাজ কি, তাদের জব ডেসক্রিপশন কি? প্রধানমন্ত্রীকে শুধু হচ্ছে বহির্রাষ্ট্রের কোনো রকমের আক্রমণ, কোনো কিছু বিষয় এসে যদি থাকে, কোনো থ্রেট টু দ্য কান্ট্রি থাকে, সিকিউরিটি অফ দ্য স্টেটের কোনো বিষয় থাকে, সেটা নিয়ে তারা শুধু অ্যাডভাইস করবেন। ইন হাউস ম্যাটারগুলোতে হোম অফিসের যেসব কাজ, হোম মিনিস্ট্রির যেসব কাজ, সেই কাজ হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্স দিয়ে আপনি চালাবেন, সেটা কোথায় আছে? আর কোন আইনের ভিত্তিতে ডিজিএফআই গঠন করা হয়েছে, কিসের ভিত্তিতে? কমপ্লিটলি একটা গোস্ট অর্গানাইজেশন। আপনি মিলিটারির জন্য যদি করতে চান তো সেটা তো লিগ্যাল স্যাংশন থাকতে হবে, তো আপনাকে লিগ্যাল স্যাংশনটা কই? র্যাবের লিগ্যাল স্যাংশন কই? আর্মস ব্যাটালিয়ন অ্যাক্টের অধীনে হচ্ছে র্যাব গঠন করলেন, সেটা অলরেডি 2004-এই হচ্ছে রিট হয়েছে, রিট এখনো পেন্ডিং আছে, সেই রুল এখনো পেন্ডিং, যে কমপ্লিটলি ইলিগাল একটা অর্গানাইজেশন। এই কথাগুলোকে তো আমাদেরকে বলতে হবে, তো সামনে আনতে হবে এখন। ধন্যবাদ। স্যার হোসেন, আপনার কাছে ফিরে আসি। এই যে পরিবর্তনগুলোর আমরা কথা বলছি, অসহযোগিতার কথা এখনো শোনা যাচ্ছে, সেটা সামরিক বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গুমের মতন অপরাধ, এগুলোর যদি বিচার আমরা এখনো না করতে পারি, তাহলে কি সামনে এগুলোর পুনরাবৃত্তি অবধারিত নয়?
হ্যাঁ, অবশ্যই সেটা খুব বড় একটি আশঙ্কা। কিন্তু এই যে গুমের ব্যাপারে যে কমিশন হয়েছে সেটা কিন্তু এই সময়কার একটা খুব বড় অর্জন, এবং ওনারা বোঝা যাচ্ছে এখনো নানান ধরনের মানে প্রতিকূলতার মধ্যে আছেন, কিন্তু তারপর ওনারা এগিয়ে যেতে পেরেছেন। কিন্তু অন্যান্য যেসব অন্যায়ের কথা এই প্রতিবেদনের মধ্যে এসছে, যেমন এই যে গণগ্রেফতারের ঘটনা বা এই যে বিচারিক হয়রানি, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাদা কমিশন হতে পারতো। সেটা আমরা কিন্তু এখনো চাইতে পারি, কিন্তু এটা অন্য কোনোভাবে বেরিয়ে আসবে না এই তথ্যগুলো, এবং এগুলো চলমান সমস্যা, শুধুমাত্র জুলাই অগস্টের সমস্যা না, এবং শুধুমাত্র গত 15 বছরের সমস্যা না। সো এগুলো নিয়েও আমার মনে হচ্ছে আমাদের দাবি করা উচিত যে আলাদাভাবে এই বিষয়গুলো দেখা হোক। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে মানবাধিকার কমিশন, যেটা আমাদের আগে খুব একটা বলিষ্ঠ ভূমিকা পালন করেনি সেটা ঠিক, কিন্তু এখন তো একেবারে কোনো ভূমিকা পালন করতে পারছে না, কারণ এটা পুনর্গঠন করাই হয়নি। তো এই সময় তো এটার খুব বেশি দরকার, কারণ মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা একটা, ওই জুলাই অগস্টের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা একটা প্রতিবেদন পেয়েছি। প্রতিদিন কোনো না কোনো ঘটনা তো রিপোর্টে আসছে। এগুলো নিয়ে তো দেশের ভেতরে একটা প্রতিষ্ঠান থাকা উচিত যারা এই বিষয়গুলো দেখবে। এখন নিশ্চয়ই আমাদের লোকের অভাব নাই যারা এই কাজগুলো করতে পারবেন। আমরা খালি প্রত্যেক মিনিটে মিনিটে তো জাতিসংঘের দিকে তাকাতে পারবো না, দেশের ভেতরে তো কিছু ব্যবস্থা করতে হবে। কিন্তু এটা কেন ফেলে রাখা হয়েছে এটা বোঝা যাচ্ছে না। জি, ধন্যবাদ। জনাব নূর খান, আপনার কাছে ফিরে আসি। এবার আমাকে একটু স্বাধীনতা দেওয়া হোক, আমি নিজে কিছু কথা বলি। জি, অবশ্যই। যেমন ধরেন অনেকগুলি বিষয় এসছে, এনটিএমসির কথা আসলো। 2013 সাল থেকে প্রতিটি নির্বাচনের আগে পিছে যদি খেয়াল করেন, এনটিএমসি গঠনের আগে ডিজিএফআই এই কাজটা করতো, মনিটরিংটা। এবং ফোনে আরইপেতে ডেভিড বার্গম্যানের একটা রিপোর্ট আছে নিউ এজে, যে কিভাবে শাহিনবাগের 8টা ছেলে, যাদের 6 জনকে বসুন্ধরা আর 2 জনকে শাহিনবাগ থেকে উঠিয়ে নিল। এবং এইটার কাজ করতে যে আমরা দেখলাম এখন যে প্রথম ইনফরমেশনটা এসছে হচ্ছে ডিজিএফআইয়ের কাছ থেকে, যে এতগুলি ফোন মনিটর করা হোক, এটা র্যাব ইন্টেলিজেন্সকে দেওয়া হয়। তারা আবার মেজর লেভেলে ওইটা 20টা 30টা করে ভাগ করে দেয়। এবং ওই এলাকায় যেই ফোন নাম্বারটিকে দেওয়া হয়েছিল জনৈক মেজরকে, তিনি ওইটা মনিটর করে ওই র্যাব 1কে জানিয়ে দেয় যে অমুক এলাকায় তোমরা ঘেরাও দাও। তারপর অপারেশনটা হয়েছে। তার মানে এই যে 8 জন মানুষ এখন পর্যন্ত নাই, এটা আমি একটি ঘটনা বললাম। প্রতি 90% ঘটনা বা তার চেয়ে বেশি যেটা হচ্ছে শুধু ফোনকে মনিটর করে, ফোনের অবস্থান শনাক্ত করে ব্যক্তিদেরকে ধরে নিয়ে গেছে। যেমন ধরেন এই ফোনে কথা হলো, এই ফোনটি আমি কথা বলে আপনার হাতে দিয়ে গেছি, আপনি উধাও, আমি কিন্তু ধরা পড়িনি। মানে এই ঘটনাও কিন্তু ঘটে গেছে। আরেকটা জিনিস হচ্ছে যে এই একটা তো আমরা প্রকাশ্যে দেখতেছি 3 ফিট 4 ফিট বা 2 ফিট এগুলি বলতেছি, ওখানে কষ্টর কথা বলতেছি, চিকিৎসা নাই, আলো বাতাস নাই, দিন রাত বুঝি না, এগুলি একটা জিনিস। এবং নানাভাবে নিপীড়ন করা জিজ্ঞাসাবাদের নামে। আপনি একবার ভাবেন তো, আপনার বাংলাদেশের নাগরিক, আপনার কিছুদিন আগ পর্যন্ত আমাদের এখানে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে বেশ কয়েকটি দেশের ইন্টেলিজেন্সরা একযোগে কাজ করত। সেখানে ছিল, অবভিয়াসলি র ছিল, ওখানে সিআইএ বা এফবিআই ছিল, M6 ছিল। এবং এই বাংলাদেশ থেকে অহরহ মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে ভারতে, নিজ দেশের নাগরিককে। এবং ভারত অবৈধ অনুপ্রবেশের দায় আটক করেছে, আর একটা গ্রুপকে আটক করেছে সন্ত্রাসবাদী, ওদের ট্যাডা নাকি একটা আইন আছে, ওই আইনেও কিন্তু এখনো আটক আছে। আবার অনেককে এই দেশ থেকে, সিলেট থেকে ধরে নিয়ে ইউকেতে বিচার করা হয়েছে, এবং সেখানে ভিকটিম নিজে বলছে যে আমাকে কিন্তু ধরা হয়েছে বাংলাদেশ থেকে, আমেরিকায় নেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলি ঘটে আছে, আমরা সাধারণ মানুষ কিন্তু এই বিষয়টার সম্পর্কে জানি না। আমাদের তো জানার অধিকারটা ছিল। এই যে গোপনে গোপনে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিসগুলি যে কাজগুলি করেছে, কার স্বার্থে কেন করলো, এই জিনিসটা জানা দরকার। আরেকটা হচ্ছে বড় ধরনের ভিক্টিমাইজ হয়েছে একটা সেকশন, শুধুমাত্র ধর্মীয় অনুশাসন পালন করার কারণে। এখানে যদি 30 জনকে ধরা হয় জেনুইন, মানে তার বিরুদ্ধে হয়তো অভিযোগ আনা যায়, এরকম 70 জনকেই আমার মনে হচ্ছে, এটা ধারণা, একটা সংখ্যা, যে একেবারেই নিরেট, যিনি হয়তো ওইসবের কিছুর ভিতর ছিলেন না, কিন্তু তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে টাকার জন্য অথবা নিজের পদ প্রমোশন পাওয়ার জন্য। এই ধরনের ঘটনা কিন্তু হয়েছে। সুতরাং এখন পুরো বিষয়টাকে কিন্তু দেখা দরকার।
খুবই জরুরি। আরেকটা প্রশ্ন আপনি করছিলেন যে বিভিন্ন পর্যায়ে যে আমরা অভিযোগগুলি আনছি এটা কিসের ভিত্তিতে। দেখেন, এই যে নারী ভুঁড়ি কেটে পানিতে ভাসিয়ে দেওয়া বস্তা নারায়ণগঞ্জের। বেঁধে, আমরা কিন্তু এইটা হাওয়ার থেকে পাওয়া কোনো কথা না, জি, এটার প্রত্যক্ষ প্রমাণ আছে। আমরা বলছি যে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসতো, এই নির্দেশনা যেই পর্যায়ে আসতো সেই পর্যায়ের মানুষের বক্তব্য থেকে এসছে। নাম বলতে চাচ্ছি না ইনভেস্টিগেশনের কারণে। আমাদের কিন্তু এইখানে অনেকে প্রশ্ন তুলছেন দেশের বাইরে থেকে, দেশের ভিতর থেকে, তাদের পছন্দ হচ্ছে না সেই জন্য প্রশ্ন করছেন, কিন্তু তারা জানেন না যে অনেকেই এই বিষয়গুলি সম্পর্কে দালিলিক প্রমাণ হাজির করার মতো কমিশন অন্ততপক্ষে আছে। ধন্যবাদ। জনাব বড়ুয়া যদি আর কিছু যোগ করার থাকে। আমাদের আসলে এখন যে জায়গাটায় আসতে হবে সেটা হচ্ছে আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়টা নিয়ে আসলে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গা নেই আর। কিন্তু 5ই আগস্টের পরবর্তী সময়টায় আমরা যে আশা উদ্দীপনা নিয়ে আসলে পুরো ঝাঁপিয়ে পড়ে আসলে কাজ করার চেষ্টা করছি বা চাইছি যে আসলে একটা গুণগত পরিবর্তন হোক, যে সময়টা বাংলাদেশের মানুষ আমি মনে করি যে অনেক বেটার কিছু ডিজার্ভ করে, যেটা আমরা গত 53 বছর ধরে আসলে দেশের সাধারণ মানুষ বঞ্চিত। নানান পরিচয়ে নানান কারণে কিন্তু আমাদের মধ্যে বিভেদ ছড়ানো হয়েছে, সেটা ধর্মীয় কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, এটা পাহাড়ের বিষয় হোক কিংবা আহমদিয়া সম্প্রদায় হোক, নানান রকমের বিভেদের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। এখনও এক ধরনের বিভেদের, এক ধরনের কিন্তু উস্কানি আমাদের মধ্যে আছে। একদল সেটাতে আসলে ঘি ঢালছেনও, যেটার পরিণতি হয়তো আখেরে গিয়ে আমাদের জন্য ভালো হবে না। আমাদের নতুন বাংলাদেশের রূপরেখা কীরকম হবে সে নিয়ে আলাপ আলোচনাও কিন্তু গত 6 মাস ধরেই কিন্তু চলছে। নানান মহল থেকে নানানভাবে কিন্তু আমাদের দাবিগুলো আমরা উত্থাপন করেছি। আমরা যদি এই নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগটা এখন পেয়েছি সেটা যদি হেলায় হারাই, আমাদের সামনে কিন্তু কপালে অনেক দুঃখ আছে। ফলে আমি আশা করব যে আমরা একটা খুব ইতিবাচক দিকে আসলে পরিবর্তনটাকে যদি নিয়ে যাই, সেটি হবে আমাদের জন্য মুক্তির পথ, নতুন বাংলাদেশের পথ। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। দর্শক আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিদায় নিচ্ছি।